হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। সার্ভিং অন চ্যাপ্টার 6 এর তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাসটি করানোর পূর্বে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, তোমরা যারা ডুয়েট অ্যাডমিশন দিতে চাও তাদের জন্য এই চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ডুয়েট ভর্তি পরীক্ষাতেই এই চ্যাপ্টার থেকে একটা ছোট ম্যাথ হলেও এসে থাকে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমাদের আজকের টপিক হলো প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে রেখার প্রকৃত দৈর্ঘ্য নিরূপণ। ম্যাথ করার ক্ষেত্রে যে আমাদের সূত্রগুলো লাগবে, সেই সূত্রগুলোর মধ্যে আমাদের রয়েছে প্রথম সূত্রটি হলো পরম দৈর্ঘ্যের সংশোধনী। আমাদের মোট 5 ধরনের সংশোধনী রয়েছে। এই 5 ধরনের সংশোধনীর মধ্যে আমি যে 3 স্টার দিয়ে রেখেছি, এই 3 স্টারের এই 3টা সংশোধনী দিয়ে সবসময় ম্যাথ করতে হয়। এই সংশোধনীগুলোই লাগে, বাকি সংশোধনীগুলো লাগে না। লাগে না বলে যে পড়তে হবে না এমন না, কারণ এগুলো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে। তো আমাদের প্রথম সংশোধনী হলো পরম দৈর্ঘ্যের সংশোধনী। পরম দৈর্ঘ্যের সংশোধনীকে আমাদের সিএ দ্বারা প্রকাশ করা হয়। সিএ মানে কারেকশন ফর অ্যাবসোলিউট লেন্থ। আমাদের পরম দৈর্ঘ্যের সংশোধনী সিএ ইকুয়াল টু কত? এল বাই এলসি, এল ডিভাইডেড বাই এলসি। আমাদের পরম দৈর্ঘ্যের সংশোধনীর ক্ষেত্রে আমাদের এল হলো প্রকৃত দৈর্ঘ্য। আমাদের এল কি? এল হলো প্রকৃত দৈর্ঘ্য। এবং এলসিটা কি? এলসি হলো পরিমাপকালের দৈর্ঘ্য। পরিমাপ করার সময় আমরা যে দৈর্ঘ্যটা পাবো সেটা হলো এলসি। পরের সূত্রটি হলো আমাদের তাপমাত্রাজনিত সংশোধনী বা তাপমাত্রার কারণে সংশোধনী। তাপমাত্রাজনিত সংশোধনীকে সবসময় সিটি দিয়ে প্রকাশ করা হয়। সিটি মানে কারেকশন ফর টেম্পারেচার। তাপমাত্রাজনিত সংশোধনী আমাদের সূত্র হলো সিটি ইকুয়াল টু আলফা ইন্টু টিএম মাইনাস টি নট গুণন এল। এখন আমাদের টিএমটা কি? টিএম হলো আমাদের মাপনকালের তাপমাত্রা। মাপনকালের তাপমাত্রা বলতে বুঝিয়েছে যে আমরা মাপার সময়, শিকল দিয়ে মাপার সময় যে তাপমাত্রাটা পাবো সেটি হলো মাপনকালের তাপমাত্রা। আর টি নটটা কি? টি নট হলো আদর্শ তাপমাত্রা। আদর্শ তাপমাত্রা আমাদের আমাদের প্রশ্নে এগুলো সব দেওয়া থাকবে। মাপনকালের তাপমাত্রা যেটা থাকবে সেটা বলেই দেওয়া থাকবে যে মাপন গ্রহণকালের তাপমাত্রা এত পাওয়া গিয়েছে। আর যেটা আদর্শ থাকবে সেটাও প্রশ্নে দেখলেই বুঝতে পারবে। আর আলফা ইকুয়াল টু কি? আলফা হলো তাপীয় প্রসারাঙ্ক বা তাপীয় প্রসারণ সহগ। আলফা আলফা এর মানটা আমাদের সবসময় কনস্ট্যান্ট, মানে প্রশ্নে এটা দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তাপমাত্রাজনিত সংশোধনী গেল। পরেরটা হলো আমাদের টানজনিত সংশোধনী। এই টানজনিত সংশোধনী 3 স্টার, কারণ এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সবসময় লাগে। পরেরটা হলো আমাদের টানজনিত সংশোধনী। তো টানজনিত সংশোধনীর যে আমাদের সূত্রটি হলো পিএম মাইনাস পি নট ডিভাইডেড বাই এই গুণন এল। আমাদের টানজনিত সংশোধনীটি প্লাস মাইনাস হতে পারে। সরি, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি। তাপমাত্রাজনিত সংশোধনী কিন্তু প্লাস বা মাইনাস দুটোই হতে পারে। তার মধ্যে মনে করো টিএম এর মান, আমাদের টিএম এর মানটা যদি বেশি হয়, টিএম এর মানটা যদি বেশি হয় এবং টি নটের মানটা যদি কম হয়, তাহলে আমাদের তাপমাত্রাজনিত সংশোধনী প্লাস হবে। আর টিএম এর মান থেকে যদি টি নটের মানটা বেশি হয় তাহলে আমাদের মাইনাস হবে। এটা কিন্তু তোমরা এমনি বুঝতে পারবে ম্যাথ করার সময়, যে টিএম এর মানটা যখন বেশি হবে আর টি নটের মানটা যখন কম হবে তখন কিন্তু এমনি আমাদের সংশোধনীটা প্লাস হবে। আর যখন টিএম এর মানটা আমাদের কম হবে এবং টি নটের মানটা বেশি হবে তখন সংশোধনীটি মাইনাস হবে। ম্যাথ করার সময় এগুলো আর আমি ভালোভাবে বুঝিয়ে দেব। তো টানজনিত সংশোধনী আমাদের প্লাস মাইনাস হয়। টানজনিত সংশোধনের আমাদের সূত্র কি বলেছি? পিএম মাইনাস পি নট ডিভাইডেড বাই এই গুণন এল। আমাদের পিএমটা কি? আমাদের পিএম হলো মাপন আমাদের পিএমটা কি? আমাদের পিএম হলো মাপনকালের টান। পিএম আমাদের মাপনকালের টান, আমরা মাপার সময় যে টানটা পাবো সেটি হলো মাপনকালের টান। আর পি নটটা কি? পি নট হলো আদর্শ টান। মাপনকালের টান বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটি হলো আদর্শ টান। আর আমাদের এ ইকুয়াল টু কি? এ হলো ফিতার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর ই ইকুয়াল টু স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমাদের এবং এই দুইটার যে মান আছে, এ এবং ই এর মান, এইটাও সবসময় কনস্ট্যান্ট থাকবে, প্রশ্নেই দেওয়া থাকবে অলওয়েজ টাইম।
প্রশ্নেই দেওয়া থাকবে এগুলো সবসময়। আর লাস্টটা হলো আমাদের ঝুলন্ত সংশোধনী। ঝুলন্ত সংশোধনীকে ঝুলন্ত সংশোধনীকে আমাদের সবসময় সিএস দ্বারা প্রকাশ করা হয়, কারেকশন ফর স্যাগ। কারেকশন ফর স্যাগ, স্যাগ মানে আমাদের ঝুলন। তো ঝুলন্ত সংশোধনীকে আমাদের ঝুলন্ত সংশোধনীর যে সূত্র, আমাদের সূত্রটা হলো L/24 ইন্টু ডাব্লু ডিভাইডেড বাই এনপির উপর স্কোয়ার। এখন এখানে আমাদের এলটা কি? এল হলো আমাদের সাপোর্টের দৈর্ঘ্য, সাপোর্টের দৈর্ঘ্য কি আমাদের এল। আর এনটা কি? আমাদের এন হলো সাপোর্টের সাপোর্টের সংখ্যা বা স্প্যানের সাপোর্টের সংখ্যা, এটা হলো আমাদের এন। এনের মানটা আমাদের কি হবে? এনের মানটা আমাদের হবে খুঁটি মাইনাস অন। সাপোজ যদি বলি আমাদের খুঁটি আছে, মনে করো এই একটা খুঁটি, সরি, আমাদের খুঁটি আছে, খুঁটি রয়েছে তিনটা, এই একটা খুঁটি, দুইটা খুঁটি, তিনটা খুঁটি। তাহলে আমাদের এন এর মানটি কি হবে? তাহলে আমাদের এন এর মানটা হবে স্প্যানের সংখ্যা বা খুঁটির সংখ্যা বিয়োগ 1, তাহলে 3 বিয়োগ 1 ইকুয়াল টু 2। এটাই হবে আমাদের এন এর মান। এনটা বুঝলাম। আর ডাব্লুটা কি? আমাদের এই যে আমাদের সূত্রের ডাব্লু হলো ফিতার ওজন। আমাদের ফিতার ওজনকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। আর পিটা কি? আমাদের পি হলো মাপনকালের টান। এই জিনিসটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, যে এই দেখো এখানে যে আমরা পিএম বের করেছি না টানজনিত সংশোধনের ক্ষেত্রে, এইখানেও কিন্তু আমাদের এই পিএমটাও যা, পিটাও কিন্তু তাই। মাপনকালের টান, এটাও কিন্তু মাপনকালের টান। আদর্শ টান কিন্তু ঝুলন্ত সংশোধনের ক্ষেত্রে নেওয়া যাবে না। আমাদের সব সময় ঝুলন্ত সংশোধনী, এই ঝুলন্ত সংশোধনী, টানজনিত সংশোধনী এবং তাপমাত্রাজনিত সংশোধনী, এই তিনটা সংশোধনী ম্যাথ করার ক্ষেত্রে লাগে। আর লাস্ট যে সংশোধনী রয়েছে সেটি হলো ঢাল সংশোধনী, কারেকশন ফর স্লোপ। একে সিজি দ্বারা প্রকাশ করা হয়। ঢাল সংশোধনী সিজি ইকুয়াল টু এ স্কোয়ার ডিভাইডেড বাই 2L। এখন আমাদের এখানে এইচ কি? আমাদের এইচ এর মানটা হলো উচ্চতা। আর এল কি? এল হলো সাপোর্টের দৈর্ঘ্য, এটা তো আগেই বলেছি। আশা করি এ পর্যন্ত সূত্র যেগুলো তোমাদের বোঝালাম তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি সূত্রগুলো বুঝতে পারো তাহলে চলো একটা ম্যাথ করা যাক। প্রথম টাইপের যে ম্যাথ, প্রথম ম্যাথটাতে দেখি আমাদের কি বলা আছে। জাস্ট আমরা অঙ্ক পড়ব এবং অঙ্কের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কালেক্ট করব এবং সেই ডাটাগুলো থেকে আমাদের কি সংশোধনী করা যায় সেই সংশোধনীটি দেখে করে দিলে আমাদের অঙ্ক শেষ। একদম সহজ অঙ্ক এগুলো। দেখি প্রশ্নে চলো কি বলা আছে। বলা আছে যে 1.21 কেজি ওজনের, তার মানে আমাদের 1.21 কেজি ওজন আছে। আমরা ফিতার ওজনকে কি দিয়ে প্রকাশ করি? আমরা কিন্তু ফিতার ওজনকে ডাব্লু দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের 1.21 কেজি, এটা আমাদের কিসের মান? ডাব্লুর মান। চলো আমরা লিখে ফেলি, যে এই সাইডে আমরা লিখি ডাব্লু ইকুয়াল টু 1.21 কেজি। আচ্ছা, 1.21 কেজি ওজনের একটি ফিতার দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার? আমাদের ফিতার দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার। আমাদের ফিতার দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার। 20 মিটার। এটিকে প্রতিবার দুইটা সাপোর্টের উপর রেখে, তাহলে কয়টা সাপোর্টের উপর রেখেছি আমরা? দুইটা সাপোর্টের উপর। সাপোর্ট বা খুঁটি যেটাই বলুক প্রশ্নে, সব কিন্তু একই কথা। এখন দুইটা সাপোর্টের উপর রেখেছে। আমরা বেসিক পড়ানোর সময় একটু আগে কিন্তু অনেক ভালোভাবে বুঝেছি যে আমাদের সাপোর্টের সংখ্যা এন ইকুয়াল টু কি? খুঁটি বা সাপোর্ট মাইনাস অন। খুঁটি বা সাপোর্টের সংখ্যা মাইনাস অন। সাপোর্টের সংখ্যাকে, খুঁটি মানে সাপোর্ট না, এই যে একটা এখানে খুঁটি দিলাম, এটাই কি? এটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে না? অবশ্যই সাপোর্ট হিসেবে কাজ করবে। তাহলে এন এর মান আমাদের কি হবে? খুঁটি বিয়োগ 1। তাহলে এখানে আমাদের কয়টা সাপোর্ট রয়েছে? আমাদের এখানে কিন্তু দুইটা সাপোর্ট রয়েছে। যেহেতু দুইটা সাপোর্ট রয়েছে তাহলে আমাদের এন এর মান কি হবে? সাপোর্টের সংখ্যা বিয়োগ 1। তাহলে এন ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। আচ্ছা, দুইটা সাপোর্টের উপর দুইটা সাপোর্টের উপর 2.10 কেজি টানে ঝুলিয়ে 2.10 কেজি টানে ঝুলিয়ে একটি জরিপ রেখার দৈর্ঘ্য আমাদের কত টানে ঝুলিয়েছে? আমাদের আমাদের 2.10 কেজি টানে টানে ঝুলিয়ে একটি জরিপ রেখার দৈর্ঘ্য, আমাদের জরিপ রেখাটির দৈর্ঘ্য কত পেয়েছি? জরিপ রেখার দৈর্ঘ্য 542 মিটার পেয়েছি আমরা। এখন প্রশ্নে আমাদের কি বলেছে? এইবার একটু বোঝার ব্যাপার আছে যে রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত। রেখাটির প্রকৃত দৈর্ঘ্য আমাদের কাছে চেয়েছে। এখন রেখাটির প্রকৃত দৈর্ঘ্য বলতে আমরা কোনটাকে বুঝবো? তোমরা একটু বলো তো আমাকে। রেখাটির প্রকৃত দৈর্ঘ্য বলতে কি আমরা এই 20 মিটারকে বুঝবো, নাকি আমাদের
রেখার দৈর্ঘ্য যে 542 মিটার বলেছে, 542 মিটারকে বসবো, অবশ্যই 542 মিটারকে বসবো, কারণ আমাদের রেখাটির প্রকৃত দৈর্ঘ্য চেয়েছে। আমাদের কিন্তু প্রশ্নে বলেনি যে ফিতার প্রকৃত দৈর্ঘ্য কত, তার মানে আমাদের এল এর মান হবে 542 মিটার। এল এর মান হবে আমাদের 542 মিটার। এখন 2.10 কেজি টানে ঝুলিয়ে, তার মানে প্রতিবার ঝুলিয়ে জরিপ রেখার দৈর্ঘ্য পাওয়া গেছে, তার মানে এটা মাপনকালের টান, বা এটা আমাদের মাপনকালের টান কিভাবে বুঝলাম, এত কেজি টানে, তার মানে এত কেজি টানে আমরা ঝুলিয়ে দিয়েছি, তার মানে এত কেজি টানে ঝুলিয়ে দিয়ে তো আমরা জরিপ রেখার দৈর্ঘ্য যেহেতু 542 মিটার পেয়েছি, এটা অবশ্যই মেপে পেয়েছি, তার মানে মাপনকালের টান এটা পিএম, বা মাপনকালের টান আমরা, এটা সাপোজ পিএম হয় মাপনকালের টান, আমরা পি লিখলাম, মনে করো পি লিখলাম কেন এখনই বুঝতে পারবে, পি ইকুয়াল টু কত, 2.10 কেজি। এখন তোমরা একটু আমাকে বলো তো যে এই যে সবগুলো মান যে আছে, এই মানগুলো দিয়ে আমাদের কোন সূত্র যায় বা কোন সংশোধনী পড়ে, কোন সংশোধনী বের করা যাবে, একটু দেখো তো। এই যে আমরা যখন ঝুলন্ত সংশোধনী পড়েছি, তখন কি দেখেছি, ঝুলন্ত সংশোধনীর জন্য L/24 × W/NP-র উপর স্কোয়ার। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু এল এর মানও আমাদের কিন্তু এল এর মানও পেয়েছি, পি এর মানও পেয়েছি, ডাব্লিউ এর মানও পেয়েছি, এবং এন এর মানও পেয়েছি। তাহলে আমরা ঝুলন্ত সংশোধনী করতে হবে এই অঙ্কটাতে, কারণ আমাদের ঝুলন্ত সংশোধনী করার জন্য যে ঝুলন্ত সংশোধনী করার জন্য প্রয়োজনীয় সূত্রের যে পার্টগুলো লাগবে, সব পার্টগুলো আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমরা লিখে ফেলি যে ঝুলন্ত সংশোধনের জন্য বা ঝুলনের জন্য, তোমরা যেটা লেখো, আমি শুধু ঝুলনের জন্য লিখলাম। ঝুলনের জন্য আমরা জানি আমরা জানি CS ইকুয়াল টু L/24 ইন্টু W/NP এর উপর স্কোয়ার, W/NP এর উপর স্কোয়ার ইকুয়াল টু আমাদের এল এর মান কত পেয়েছি, এল এর মান পেয়েছি আমরা 542 /24 গুণন ডাব্লিউ এর মান কত পেয়েছি আমরা, ডাব্লিউ এর মান পেয়েছি আমরা 1.21 কেজি। তাহলে 1.21 W/NP, এন এর মান আমরা কত পেয়েছি 1, নিচে লেখো 1, আর এটা একটা মুছে নেই তাহলে ভালো হবে। আমরা এন এর মান কত পেয়েছি 1, এন গুণন পি এর মান কত পেয়েছি আমরা 20.10 উপর স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেটর পেশ করলে আমাদের অ্যান্সার আসবে, গুণন W/NP, ডাব্লিউ এর মান 1.21 ডিভাইডেড বাই 1 গুণন 20.10, তাহলে আমাদের এটা আসবে, অ্যান্সার আসবে ক্যালকুলেটর পেশ করলে 0.08184 মিটার। এটা কি হবে আমাদের, এটা কিন্তু অবশ্যই মাইনাস হবে, কিসের জন্য মাইনাস হবে, কারণ আমি মনে হয় বেসিক করানোর সময় এই জিনিসটা বলেছে কিনা খেয়াল নেই, তা না বললে এখন বলে দিই যে ঝুলন্ত সংশোধনে আমাদের অলওয়েজ টাইম মাইনাস হবে। এই যে আমাদের এখানে যে মাইনাস লিখেছি না, আমাদের ঝুলন্ত সংশোধনী অল টাইম আমাদের এখানে মাইনাস হবে, সব সময় মাইনাস হবে। এটা আমাদের সরি ঝুলন্ত সংশোধনী আমাদের সব সময় মাইনাস হবে। তাহলে আমাদের ঝুলন্ত সংশোধনী যেহেতু এখানে বের করেছে, এটা মাইনাস হবে। তাহলে রেখাটির প্রকৃত দৈর্ঘ্য চেয়েছে, আমাদের রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কি হবে, রেখার দৈর্ঘ্য দেওয়া ছিল 542, রেখার দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের রেখাটির দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের 542 মিটার, আমাদের সংশোধনী হয়েছে কত, 0.0184। তার মানে রেখাটির দৈর্ঘ্য থেকে যদি আমরা এই সংশোধনীতে বিয়োগ দিই, তাহলে আমাদের রেখাটির প্রকৃত দৈর্ঘ্য পাবো। তো চলো লিখে ফেলি আমরা, যে অতএব রেখাটির প্রকৃত দৈর্ঘ্য অতএব রেখাটির প্রকৃত দৈর্ঘ্য ইকুয়াল টু 542, রেখাটির প্রকৃত দৈর্ঘ্য আমাদের ছিল কত, 542 মাইনাস
সংশোধনী আমরা কত পেয়েছি? সংশোধনী আমরা পেয়েছি 0.08 0.08184 0.08184 এত মিটার। ঝুলন্ত সংশোধনী বলেই কিন্তু আমরা মাইনাস করলাম। অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্নে যেটা থাকতো সেটাই করতাম যদি প্লাস হতো, কিন্তু ঝুলন্ত সংশোধনী বললে সবসময় মাইনাস হবে। এটা আমাদের আসে 541.91816 মিটার। এটি আমাদের অঙ্কের অ্যান্সার। চলো পরের টাইপটা দেখি। পরের টাইপে বলা আছে 5 কেজি টানে আমাদের কত বলা আছে? 5 কেজি টানে আমাদের, তার মানে এটা কি দেওয়া? 5 কেজি টানে আনুভূমিক অবস্থায় কোনো ইস্পাত ফিতার দৈর্ঘ্য 30 মিটার। আমাদের ইস্পাত ফিতার দৈর্ঘ্য কত পেয়েছি? 30 মিটার। ওই ইস্পাত ফিতা দিয়ে 14 কেজি টানে একটি রেখার দৈর্ঘ্য 270 মিটার পাওয়া গেল। এখন আমাদের প্রশ্নে কি বলেছে একবার দেখো তো, যে ওই ফিতা দিয়ে 14 কেজি টানে একটি শিকল রেখার দৈর্ঘ্যটি আমাদের কত পেয়েছি? 270 মিটার পেয়েছি। এখন প্রশ্নে আমাদের কি বলেছে, যে ইস্পাত ফিতার প্রকৃত দৈর্ঘ্য নাকি শিকল রেখাটির? প্রশ্নে কিন্তু আমাদের বলেছে শিকল রেখাটির প্রকৃত দৈর্ঘ্য, তার মানে আমাদের এটা কিন্তু আমাদের এল এর মান। তার মানে 270 মিটার যে আছে এটা কিন্তু আমাদের এল এর মান। এখন আমাদের দেওয়া আছে এ ইকুয়াল টু, আমাদের যা দেওয়া আছে এটাকে লিখি। আমাদের দেওয়া আছে কি এ ইকুয়াল টু 0.02 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আর ই এর মানটা আমাদের দেওয়া আছে ইকুয়াল টু 2.1 গুণন 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এ আর ই এর মান দেওয়া থাকলে কিন্তু তুমি সহজেই বুঝে যাচ্ছ যে আমাদের টানজনিত সংশোধনী বের করতে হবে, কারণ আমাদের টানজনিত সংশোধনী বললেই এই এর মান থাকবে। তাহলে কিন্তু তুমি এটা সহজেই বুঝে যাচ্ছ। তাহলে টানজনিত সংশোধনের ক্ষেত্রে আমাদের কি লাগে? আর এল এর মান লাগে, পিএম এর মান লাগে এবং পি নট এর মান লাগে। আমাদের পিএমটা কি? পিএম হলো মাপনকালের টান। চলো আমরা প্রশ্নে দেখি মাপনকালের টান দেওয়া আছে কত। এই দেখো, এই যে আমাদের এখানে কিন্তু বলেই দিয়েছে যে ওই ফিতা দিয়ে 14 কেজি টানে, তার মানে এত কেজি টানে একটা শিকল রেখে দৈর্ঘ্য পেয়েছে, তার মানে এটাই মাপনকালের টান। কারণ 14 কেজি টানে, 14 কেজি টানে আমরা বলেছি। আর আমরা মাপনকালের টানকে আমরা সবসময় কি দিয়ে প্রকাশ করি? মাপনকালের টানকে সবসময় পিএম দিয়ে প্রকাশ করি। তাহলে পিএম ইকুয়াল টু 14 কেজি। এখন প্রথমে যে আছে 5 কেজি টানে, তার মানে এটা অবশ্যই আদর্শ টান। আদর্শ টানকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আদর্শ টানকে কিন্তু আমরা পি নট দিয়ে প্রকাশ করি। তাহলে এটা আমাদের পি নটের মান, পি নট ইকুয়াল টু 5 কেজি। আর এল এর মানটা আমাদের কত হবে? এল এর মানটা কিন্তু আমাদের হবে 270 মিটার। কেননা আমাদের শিকল রেখাটির প্রকৃত দৈর্ঘ্য চেয়েছে, আমাদের কিন্তু বলেনি ইস্পাত ফিতার দৈর্ঘ্য। যদি ইস্পাত ফিতার দৈর্ঘ্য বলতে তাহলে কিন্তু আমরা 30 মিটার নিয়ে কাজ করতাম বা এল এর মান 30 দিতাম। যেহেতু আমাদের শিকল রেখাটির প্রকৃত দৈর্ঘ্য চেয়েছে এবং প্রশ্নে আমাদের শিকল রেখার প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে কত? 270 মিটার। তার মানে এল এর মান আমাদের হবে 270 মিটার। এখন অনেকে বলতে পারো যে আমি পিএম কোনটা আর পি নট কোনটা এটা যদি গুলিয়ে যায় বা এটা বুঝবো কিভাবে? এটা বোঝার আর একটা সহজ টিপস হলো, প্রথমে প্রথমে যে টানটা থাকবে 5 কেজি টানে আনুভূমিক অবস্থায় কোনো ইস্পাত ফিতার দৈর্ঘ্য, মানে ইস্পাত ফিতার দৈর্ঘ্যের সাথে যে টানটা দেওয়া থাকবে সেটা হলো আমাদের আদর্শ টান বা পি নট। আর পরে যেটা আমরা মেপে পাবো, যেমন এই যে এটা বলেছে যে ওই ফিতা দিয়ে পরে 14 কেজি টানে, তার মানে পরে ওই ফিতা দিয়ে 14 কেজি টান দিছি। তাহলে ওই যে টান দিছি তার মানে ওইটা অবশ্যই মাপন করার টান হবে, যে 14 কেজি টানে বলেছি, 14 কেজি টানে আমাদের বলেছি। মোট কথা তোমরা যদি এইভাবে বুঝতে না পারো সহজভাবে মনে রাখবে, প্রথমে যেটা আছে সেটা আমাদের পি নটের মান। আর পরে যেটা আমরা মাপার সময় পাবো বা এগুলো বলা থাকবে ওই ফিতা দিয়ে এত কেজি মাপে বা এত কেজি টানে, এত কেজি টানে যদি বলা থাকে তাহলে ওইটা আমাদের মাপনকালের টান বা পিএম এর মান হবে। তো আমরা কি জানি? আমরা জানি টানজনিত কারণে, বাট তোমরা যেভাবে লেখো লেখলেই হয়েছে, টানজনিত কারণে বা টানজনিত সংশোধনের কারণে একভাবে লেখলেই হবে। আমরা জানি টানজনিত কারণে
টানজনিত কারণে সিপি ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি, পিএম মাইনাস পি নট ডিভাইডেড বাই এই গুণন এল। এখন আমাদের পিএম এর মানটা কত আছে? পিএম এর মানটা আছে 14 মাইনাস পি নটের মান কত দেওয়া আছে আমাদের? পি নটের মান দেওয়া আছে 5 ডিভাইডেড বাই এর মান কত দেওয়া, এর মান কত দেওয়া আছে? 0.02 গুণন এর মান কত দেওয়া আছে? 2.1 গুণন 10⁶ গুণন এল এর মান কত আমাদের? এল এর মান আমাদের 270 মিটার। এল এর মান আমাদের 270 মিটার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর পেশ করে আমাদের অ্যান্সার আসবে, এটা ক্যালকুলেটর পেশ করলে আমাদের অ্যান্সার আসবে 0.05785 05785 মিটার। এটা আমাদের কি এসেছে? প্লাস। এখন বেসিক পড়ানোর সময় কিন্তু আমি বলেছিলাম যে আমাদের বেসিক পড়ানোর সময় কিন্তু আমি এই জিনিসটা বলেছিলাম তোমাদের, যে যদি পিএম এর মানটা বড় হয়, যদি আমাদের এই যে এখানে যে পিএম আছে না, এই পিএম এর মানটা যদি বড় হয়, এখানে আমি লিখে দেখিয়ে দিই আবার, পিএম এর মানটা যদি আমাদের বড় হয় আর পি নটের মানটা যদি ছোট হয়, তাহলে সংশোধনী পরিমাণ আমাদের প্লাস হবে। আর যদি পিএম এর থেকে আমাদের পি নটটা বড় হয়, তাহলে সংশোধনী পরিমাণ আমাদের মাইনাস হবে। এখন আমরা যে অঙ্কটা করলাম, এখানে পিএম এর মানটা কত দেওয়া আছে আমাদের? পিএম এর মানটা দেওয়া আছে আমাদের 14 কেজি। এটা কিন্তু আমাদের বড়, আর পি নটের মানটা ছোট, তাহলে পিএম এর মান যেহেতু বড়, তাই সংশোধনী পরিমাণ আমাদের প্লাস এসেছে। বা তুমি ম্যাথ করলে এমনি বুঝতে পারবে যে 14 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে আমাদের অবশ্যই এই জিনিসটা প্লাস আসবে। আর যদি 5 থেকে 14 বিয়োগ করতাম, উল্টাটা করতাম, তাহলে মাইনাস আসতো। এটা তোমরা ক্যালকুলেটর পেজ করে যেটা প্লাস আসুক বা মাইনাস আসুক ওইটাই লিখে দিবে। তাহলে আমাদের টানজনিত কারণে আমরা সংশোধনী পেলাম এইটুকু। তাহলে প্রশ্নে কি বলেছে? শিকল রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত? তাহলে অতএব শিকল রেখাটির প্রকৃত দৈর্ঘ্য শিকল রেখাটির প্রকৃত দৈর্ঘ্য ইকুয়াল টু, শিকল রেখার দৈর্ঘ্য আমাদের কত ছিল? শিকল রেখার দৈর্ঘ্য ছিল আমাদের 270 মিটার। আর আমরা সংশোধনী করে পেয়েছি কত? সংশোধনী করে পেয়েছি 0.05785। তাহলে প্রকৃত দৈর্ঘ্য হবে 270 প্লাস 0.05875 মিটার ইকুয়াল টু, সরি আমরা এখানে একটু ভুল লিখেছি, এখানে হবে 0.05785 হবে 785, এটাই তো 0.05785। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেটর পেশ করি আমাদের অ্যান্সার আসবে 270.05785 মিটার। এটি আমাদের অঙ্কের অ্যান্সার। এইসব অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলে রাখি, সেটি হলো এই অঙ্ক করার ক্ষেত্রে তোমরা প্রশ্ন পড়বে, প্রশ্ন পড়ে যে মানগুলো দেওয়া থাকবে, সাপোজ যেমন কথার কথা যে এই প্রশ্নটা আমরা পড়লাম, পড়ার পরে আমরা কোন মানগুলো পেয়েছি, আমরা এই যে এর মান, এই মানগুলো প্রশ্নে দেওয়া আছে তাই না, এর মান সহ এই মানগুলো দিয়ে আমাদের এই মানগুলো দিয়ে আমাদের কি সংশোধনী যায় বলো তো? এই মানগুলো দিয়ে কিন্তু আমাদের টানজনিত সংশোধনী যায়। প্রশ্নে আমাদের যে মানগুলো দেওয়া থাকবে, তুমি চোখ বন্ধ করে আগে প্রশ্ন পড়ে ওই ডাটাগুলো কালেক্ট করবে, তারপর ওই ডাটা দিয়ে আমাদের যে সংশোধনীটুকু শুধু করা যাবে সেই সংশোধনীটুকুই শুধু করবে, এছাড়া আর বাকি কোনো কাজ করার দরকার নেই। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আমি এই ক্লাসের ক্লাস নোটটি তোমাদের ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে দিয়ে দেবো। আশা করি এ পর্যন্ত ক্লাসটি সবাই বুঝতে পেরেছো এবং ক্লাসে যা যা বুঝিয়েছি সব বেসিক তোমাদের ক্লিয়ার হয়েছে।
ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি তোমাদের এই রিলেটেড আর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কভার করে দেব। আসসালামু আলাইকুম।